সময়ে সময়ে নাকি কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়ে। আমারও একদিন ওই দশা হয়েছিল। মাছ ধরতে গিয়ে ডাঙায় টেনে তুলেছিলুম। না থাক, ঘটনাটা গোড়া থেকেই বলা ভালো। আমার কাছে মাছ ধরতে যাওয়া হচ্ছে একটা নেশার মতো। মাছ পেলে তো কথাই নেই, কিন্তু মাছ না পেলেও আমার আনন্দ ম্লান হয় না। সারা বেলা মেঘমেদুর আকাশের তলায় নীল সরোবরের পাশে বা গাছের সবুজে সবুজে আলো ছায়ার ঝিলিমিলি দেখতে দেখতে বাতাসের গান শুনতে আমার বড় মিষ্টি লাগে। তাই কোথাও কোনো পুকুরের খবর পেলেই ছিপ কাঁধে করে ছুটি। সন্তোষ খবর দিলে তাদের দেশে এক পুকুর আছে, যার জলে নাকি 50 বৎসরের মধ্যেও কোনো ছিপ পড়েনি, এবং মাছ আছে নাকি হাজার হাজার। আমি বললুম, এমন আশ্চর্য পুকুরের কথা তো কখনো শুনিনি। পুকুরের অধিকারী গোড়া বৈষ্ণব বুঝি? সন্তোষ বললে, ঠিক উল্টো, তারা গোড়া শাক্ত। তবে ছিপের এমন অপমান কেন? মুর্শিদাবাদের সাগর দিঘির নাম শুনেছ তো? রাজা মহিপালের সাগর দিঘি? হ্যাঁ, 1 মাইল ব্যাপী বিরাট সেই দিঘি। তার বয়স শত শত বৎসর। তাতে মাছ আছে হয়তো লক্ষ লক্ষ, কিন্তু স্থানীয় লোকেরা ভয়ে সেখানে মাছ ধরে না, এমনকি তার জল পর্যন্ত ব্যবহার করতে চায় না। অথচ কি যে সেই ভয়, তা কেউ জানে না। বিভীষিকা সেখানে অজ্ঞাত, মানুষের আতঙ্ক সেখানেই হয় বেশি। তা তোমাদের দেশের পুকুরটাও কি এই জাতীয় নাকি? সন্তোষ সোজাসুজি জবাব না দিয়ে বললে, আমাদের গ্রামের বর্তমান জমিদারের পিতামহের নাম ছিল রাজা রুদ্রনারায়ণ। লোকের বসতি থেকে অনেক দূরে তার একখানা বাগান বাড়ি ছিল। তিনি প্রায়ই সেখানে বাস করতেন। 50 বছর আগে সেই বাগান বাড়ির একটি ঘরে হঠাৎ একদিন তার মুন্ডহীন মৃতদেহ পাওয়া যায়। আসল ব্যাপারটা প্রকাশ পায়নি, তবে কেউ যে তাকে খুন করে মুন্ড কেটে নিয়ে পালিয়েছিল, এতদিন পরেও এইটুকু আমরা অনুমান করতে পারি। সন্তোষ এই পর্যন্ত বলে থামলে। আমি মনে মনে ভাবতে লাগলুম, রাজা রুদ্রনারায়ণের হত্যাকাণ্ডের সঙ্গে পুকুরের রুই কাতলার সম্পর্ক কি? সন্তোষ আবার মুখ খুললে, বললে, সেই সময় থেকেই ও বাগানে কেউ বাস করে না, তার পুকুরে কেউ মাছও ধরে না। তবে বাগান সংলগ্ন 2 মন্দিরের জমিদারের ঠাকুর আছেন, আজও তাদের পূজা হয়। আর সেই জন্যই বাগান পুকুর আর বাড়িখানি সংস্কারের অভাবে নষ্ট হয়ে যায়নি। কিন্তু মন্দিরের পূজারীও সন্ধ্যা পূজার পর সেখানে আর থাকেন না, তাড়াতাড়ি গ্রামে ফেরে, অর্থাৎ পালিয়ে আসেন। আমি জিজ্ঞাসা করলুম, ওখানে অপদেবতার ভয়টয় আছে নাকি? তাও ঠিক জানি না। এ বিষয় নিয়ে আলোচনা করতে জমিদারের নিষেধ আছে। গ্রামের লোক যত নানা রকম কানাঘুষো করে বটে, তা আমি সেসবে কানও পাতি না, আর বিশ্বাসও করি না। তবে শুনেছি সেখানে এমন কোনো মূর্তিমান আতঙ্ক আছে যার নাম মুখেও উচ্চারণ করা উচিত নয়। সব বাজে কথা, আর এই সব কথা নিয়েই পল্লীগ্রামের আড্ডাগুলি ভর সন্ধেবেলায় রীতিমতো জমে ওঠে। ভূত পেতনি দৈত্য দানব, রূপকথার নায়ক নায়িকা। ভূত পেতনি বেঁচেছিল মানধাতার যুগে। একেলে মানুষ মরবার পর আর বাঁচবার সুযোগ পায় না। আমারও ওই মত। মরবার পর যে দেহ লুপ্ত হয়ে যায়, আত্মা যদি আবার সেই দেহ ধারণ করতে পারত,
তাহলে এই প্রাচীন পৃথিবীতে ভূত পেতনির দল এত ভারী হয়ে উঠত যে মানুষদের আর মাটিতে পা ফেলবার ঠাঁই থাকতো না। আমি জিজ্ঞাসা করলুম, রুদ্রনারায়ণের বাগান বাড়িতে মাছ ধরাও নিষেধ নাকি? না, এখন যিনি জমিদার তিনি আমার বন্ধু, তার কাছ থেকে অনায়াসেই অনুমতি আনতে পারি। ইচ্ছে থাকলে গ্রামের আরও অনেকেও মাছ ধরার অনুমতি পেতে পারত, কিন্তু কারোর সে ইচ্ছেই নেই। সকলেরই বিশ্বাস ও বাগানের পুকুরে মাছ ধরতে যাওয়া নিরাপদ নয়। আমি উৎসাহিত হয়ে বললুম, সন্তোষ, তুমি তোমার জমিদার বন্ধুর কাছ থেকে ছাড়পত্র জোগাড় করো। আমি খালি এখানেই মাছ ধরব না, দিন তিনেক ওই বাগান বাড়িতে নির্জন বাসও করে আসব। নির্জন বাস? প্রথমত, আমি তোমাদের গ্রামের কুসংস্কার ভেঙে দিতে চাই। দ্বিতীয়ত, রহস্যময় বাড়ি, ভৌতিক আবহ এসব আমি ভালোবাসি। তৃতীয়ত, শহরের জনতার তর্জন গর্জন ভারী একঘেয়ে হয়ে উঠেছে। বিজন স্তব্ধতার ভিতরে মনকে খানিকটা ছুটি দেওয়ার স্বাদ হচ্ছে। সন্তোষ বলে, বহুত আচ্ছা, তাহলে আমিও তোমার সঙ্গী হতে চাই। রাজা রুদ্রনারায়ণ নিশ্চয়ই কবিদের মতো নির্জনতা প্রিয় ছিলেন। সাধারণত ধনীরা এমন জায়গায় বাগান বাড়ি তৈরি করেন না। বাগানের কোনো দিকে 5 মাইলের মধ্যে লোকালয় নেই। চারিধারে ধু ধু করছে মাঠ আর জলাভূমি। কিন্তু বাগানখানি যে একসময় চমৎকার ছিল, বহুকাল পরে আজও তা বোঝা যায়। পুকুরের জল এখনো পরিষ্কার আছে। তার কারণ শুনলুম, মন্দিরবাসী 2 পাষাণ দেবতার দয়া। পুকুরের জল এদের নিত্য পূজার কাজে লাগে, তাই নিয়মিতভাবে তার পঙ্কোদ্ধার হয়। বাড়িখানিও শুনলুম রুদ্রনারায়ণের যুগে যেমন ছিল প্রায় সেইভাবেই আছে। বর্তমান জমিদার তার পিতামহের প্রিয় প্রমোদ ভবনটিকে একেবারে হতশ্রী হতে দেননি। মাঝে মাঝে তার ভিতরে বাহিরে যে মার্জনা কার্য হয়েছে এটাও আন্দাজ করতে পারলুম। মানুষ হচ্ছে গৃহের আত্মা। পরিত্যক্ত বাড়ি দেখলেই আমার মনে হয় আত্মাহীন। কিন্তু এ বাড়িখানাকে তেমন বোধ হলো না। মনে হলো এখানাও আর প্রত্যেকটি ইট প্রাণের কল্লোলে জীবন্ত, যেন এখনো তার ঘরে ঘরে বাজছে নীরব চরণধ্বনি। বললুম, সন্তোষ, এ বাড়িতে ভুতুড়ে কোনো লক্ষণই নেই। দোতলার ওই কোণের ঘরটি দক্ষিণ খোলা, ওই ঘরেই আমরা আশ্রয় নেব, কেমন? সন্তোষ মাথা নেড়ে বললে, অসম্ভব। ওই ঘরেই রাজা রুদ্রনারায়ণের মুন্ডহীন দেহ পাওয়া গিয়েছিল। ও ঘর তালাবন্ধ, কারোর প্রবেশ অধিকার নেই। বেশ, তাহলে এর পাশের ঘর, ওখানে পেলেও দুঃখিত হব না। বাগানের পাশের মন্দিরে উঠেছে সন্ধ্যারতির শঙ্খধ্বনি। তারপরেই এক মুহূর্তের ভিতর যেন ঘুমিয়ে পড়ল চতুর্দিক। দূরের মাঠ থেকে কোনো গৃহগামী গাভীর হাম্বাধ্বনি বা কৃষক কি রাখালের একটা কণ্ঠস্বর পর্যন্তও শোনা গেল না। এই জায়গাটা যেন মানুষের পৃথিবীর বাইরে। নির্জনতাকে কোনোদিন এমন স্পষ্টভাবে অনুভব করবার সুযোগ আমি পাইনি। স্তব্ধতাকেও মানসচক্ষে দেখলুম ফ্রেমে আঁটা ছবির মতো। মাঝখানে রয়েছে যেন মৌনতার রেখা লেখা, আর তারই চারিদিক ঘিরে শব্দময় অদৃশ্য ফ্রেমের মতন পাখিদের সন্ধ্যা কাকলি, তরুকুঞ্জের পত্র মর্মর, বাতাসের দীর্ঘশ্বাস ও ঝিল্লিদের ঐকতান। ভারী সুন্দর। গাড়ি বারান্দার ওপরে একলা দাঁড়িয়ে আছি।
সন্তোষ গিয়েছে রাত্রের নিদ্রার বন্দোবস্ত করতে। মন্দিরের ভিতর থেকে 3 জন লোক দেখলাম বেরিয়ে এলো। একজনকে দেখেই বুঝলাম পূজারী। তারা হন হন করে চলে যাচ্ছিল। হঠাৎ আমাকে দেখেই গাড়ি বারান্দার সামনে থমকে দাঁড়িয়ে পড়ল। তাদের চোখ মুখ বিস্ময়চকিত। তাদের মনের ভাব বুঝে মৃদু হেসে বললুম, মশাইরা আমাকে অবাক হয়ে কি দেখছেন? পূজারী বললে, আপনি কে? আমি বললুম, জমিদার বাবুর অতিথি। পূজারী 2 চক্ষু বিস্ফারিত করে ত্রস্ত স্বরে বললে, অতিথি এই বাড়িতে? সেই রকমই তো মনে হচ্ছে। পূজারী আর কিছু বললে না। তারা 3 জনেই একবার পরস্পরের সঙ্গে অর্থপূর্ণ দৃষ্টি বিনিময় করে দ্রুত পদে বাগানের সীমানা পেরিয়ে অদৃশ্য হয়ে গেল। লোকগুলোর সন্দেহজনক কথা ও ভাবভঙ্গি নিয়ে হয়তো মনে মনে খানিকক্ষণ নাড়াচাড়া করতুম, কিন্তু সে সময় আর পেলুম না। কারণ সুদূরের একটা তালবনের মাথার ওপরে আকাশ তখন পরিয়ে দিচ্ছিল চাঁদের মণিমুকুট। সে গৌরবময় দৃশ্য আমাকে একেবারে অভিভূত করে দিলে। গ্রামের কোনো চাকর বা পাচক আমাদের সঙ্গে এখানে রাত্রিবাস করতে রাজি হয়নি। কাজেই সন্তোষী করলে নিজের হাতে রান্নার আয়োজন। এদিকে আমার বিদ্যা প্রথম ভাগ পর্যন্তও পৌঁছয় না। আমি চেষ্টা করলে কেবল একটি জিনিস ভালো রাঁধতে পারি, আর সেটা হলো ভাত। তবে হাঁড়ি নামিয়ে ফ্যান গালতে পারি না। আমরা যে ঘরে আশ্রয় নিয়েছিলুম সেখানে ছিল একখানা সেকেলে পালঙ্ক, 2খানা কাঠের কেদারা, 2খানা টুল, দেওয়ালে টাঙানো 2খানা মস্ত মস্ত আরশি, একটা দেরাজওয়ালা আলনা ও কারুকার্য করা প্রকাণ্ড আলমারি। প্রত্যেক আসবাবই ময়লা ও জীর্ণ। দেওয়ালে খান কয়েক পৌরাণিক ছবি ঝোলানো রয়েছে। সবগুলোই সেকালের বিখ্যাত চোরবাগান আর্ট স্টুডিওর লিথোগ্রাফ। চেয়ারের ওপর বসে বসে সন্তোষের সঙ্গে আগামী কল্লকার মৎস্য শিকার নিয়ে কথাবার্তা হচ্ছিল। জলে মাছেদের অবিরাম লাফালাফি দেখেই বুঝেছি এ পুষ্করণী হচ্ছে ছিপধারীদের স্বপ্ন স্বর্গ। বড়শির সঙ্গে সাংঘাতিক পরিচয় হয়েছে। এখানে এমন ঘাগি মাছের অভাব। ফেলো টোপ, তোলো মাছ। কালকের ব্যাপার যে এই হবে এই সম্বন্ধে আমার একটুও সন্দেহ নেই। মনের আনন্দে এমনি সব আলোচনা চলছে। এমন সময় নিজের হাতঘড়ির দিকে তাকিয়ে সন্তোষ বলে উঠল, রাত 12:30 বেজে 2 মিনিট। বললুম, তাই নাকি? তাহলে নিদ্রা দেবীর আরাধনা করবার আগে আর একবার আকাশের চাঁদ মুখটা দেখে আসি। ওঠবার উপক্রম করছি, হঠাৎ পাশের ঘরে হলো একটা অভাবিত শব্দ। মেঝের ওপর দিয়ে হুড় হুড় করে কে যেন একখানা ভারী চেয়ার টেনে ও ঘরের এদিক থেকে ওদিক পর্যন্ত নিয়ে গেল। ও ঘর মানে রাজা রুদ্রনারায়ণের তালাবদ্ধ ঘর, যার মধ্যে কারোর ঢুকবার হুকুম নেই। সন্তোষ এক লাফে দাঁড়িয়ে উঠল। আমি বললুম, তুমি বললে এ বাড়িতে আর কেউ থাকে না, তবে ও ঘরে এমন সশব্দে চেয়ার টানলে কে? হতভম্ব সন্তোষ কোনো জবাব দেওয়ার আগেই বাইরে কোথাও দড়াম করে একটা দরজা খোলার আওয়াজ হলো। আধ মিনিট পরেই শোনা গেল সিঁড়ির ওপর দিয়ে কে যেন দুম দুম করে অত্যন্ত ভারী পা ফেলে নিচের দিকে নেমে যাচ্ছে। শব্দ খুব উচ্চ ও পাগুলো ভারী বটে, কিন্তু মনে হলো যে নেমে গেল সে মাতাল আর অন্ধ। কারণ আওয়াজ শুনলেই বোঝা যায় সে পা ফেলছে দ্বিধা ভরে ও বিশৃঙ্খল ভাবে। সন্তোষ বললে, খালি বাড়ি পেয়ে নিশ্চয়ই এখানে কোনো বদমাইশ এসে বাসা বেঁধেছে।
চলো দেখে আসি। এরপরে সমস্ত ঘটনা ঘটল ঠিক বায়োস্কোপের ছবির মতোই দ্রুত। ঘরের কোণ থেকে আমার মোটা লাঠিগাছা তুলে নিয়ে সন্তোষের সঙ্গে আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়লুম। নিচে নেমে গিয়ে দেখি বাড়ির সদর দরজা খোলা, অথচ এ দরজা আমি আজ নিজের হাতেই বন্ধ করে তবে ওপরে গিয়েছি। কিন্তু বাগানে বেরিয়ে দেখি কেউ কোথাও নেই। কাছাকাছি এমন কোনো ঝোপঝাপও দেখলুম না যার ভিতরে বা আড়ালে কেউ লুকিয়ে থাকতে পারে। পূর্ণিমার চাঁদের আলোয় চারিদিক ধপধপ করছে। ঘাস বিছানায় একটা পাখি বা বিড়াল পর্যন্ত থাকলেও নজর এড়াতে পারবে না। তবে বাড়ির ওপর থেকে এই মাত্র যে সশব্দে নেমে এসেছে, এইটুকু সময়ের মধ্যে সে কোথায় গা ঢাকা দিলে? সবিস্ময় এদিক ওদিক চাইতে চাইতে নজর পড়ল পুকুরের দিকে। জীর্ণ ঘাট থেকে হাত কয়েক তফাতে জলের ওপরে দেখলুম একটা অস্বাভাবিক চাঞ্চল্য। জল যেন ছটফট করে চারিধারে ছুঁড়ে ফেলছে ছিন্ন ভিন্ন চাঁদের কিরণ। কোনো মস্ত মাছও ঘাই মেরে জল অমন তোলপাড় করে তুলতে পারে না। পুকুরের বুকে ক্রমেই বৃহত্তর হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে জ্যোৎস্না মাখা জলচক্রের পর জলচক্র। সন্তোষও দেখতে পেলে। দুজনেই ছুটে ভাঙা ঘাটের ওপরে গিয়ে দাঁড়ালুম। প্রথমটা আর কিছুই দেখতে পেলুম না। তারপর আচম্বিতে ভেসে উঠল মানুষের দুখানা হাত, যেন কোনো জলমগ্ন লোক তলিয়ে যাওয়ার আগে অসহায়ভাবে দুই হাত ওপরে তুলে প্রাণ বাঁচাবার ব্যর্থ চেষ্টা করছে। দ্রুত পদে ঘাট দিয়ে নেমে গেলুম জলের ভেতর। ক্রমে আমার বুকের ওপর জল উঠল। আমি সাঁতার জানি না, আমার পক্ষে এর বেশি এগিয়ে যাওয়া আর সম্ভব নয়। ব্যাকুল হাত দুখানা জেগে আছে তখনও জলের ওপরে, যেন তারা কোনো অবলম্বন খুঁজছে। হাত দুখানা হঠাৎ একবার অদৃশ্য হলো। ভাবলুম লোকটা বোধহয় একেবারেই তলিয়ে গেল। কিংকর্তব্য বিমূঢ়ের মতো দাঁড়িয়ে আছি। হঠাৎ দেখি হাত দুখানা একেবারে আমার কাছে এসে ভেসে উঠেছে। দুই হাতের দুই মুঠো একবার খুলছে একবার বন্ধ হচ্ছে, যেন তারা আর কিছু না পেয়ে শূন্যতাকেই আঁকড়ে ধরবার চেষ্টা করে যাচ্ছে। আমার হাতে ছিল লাঠি। তাড়াতাড়ি লাঠিখানা এগিয়ে দিলুম এবং সঙ্গে সঙ্গে অনুভব করলুম আমার লাঠি ধরে জলের ভেতর থেকে কে যেন সজোরে টান মারছে, প্রচণ্ড টান। সে বিষম টান আমি সামলাতে পারলুম না। আরো খানিকটা এগিয়ে গেলুম এবং জল উঠল আমার প্রায় গলার উপরে। নিজের প্রাণ বাঁচাবার জন্যে হাতের লাঠি ত্যাগ করবার উপক্রম করছি এমন সময় পিছন থেকে সন্তোষ এসে আমার দুই হাতে প্রাণপণে জড়িয়ে ধরলে। তারপরে আমাকে যত জোরে পারে টানতে টানতে সিঁড়ির উপর দিকে নিয়ে চলল এবং সঙ্গে সঙ্গে আমার লাঠির অন্য প্রান্ত ধরে জল থেকে ঘাটের উপরে টলতে টলতে এসে উঠল আর এক মনুষ্য মূর্তি। নিরাপদ স্থানে উঠে হাঁপাতে হাঁপাতে বললুম, সন্তোষ, ভয় নেই, আমার কিছু হয়নি, কিন্তু ওই লোকটিকে দেখো, ওর অবস্থা শোচনীয়। মূর্তিটা তখন ঘাটের উপর ধাপে এসে লম্বা হয়ে শুয়েছিল। সন্তোষ এগিয়ে এসে তার উপর হুমড়ি খেয়ে পড়ল এবং পর মুহূর্তে বিকট এক চিৎকার করে সেখান থেকে ছুটে পালিয়ে গেল। সেরকম প্রচন্ড চিৎকার জীবনে আমি কখনো শুনিনি। আমার সর্বাঙ্গ হয়ে উঠল রোমাঞ্চিত। বিদ্যুৎ আহতের মতো আমি উঠে বসলুম এবং তারপরে স্তম্ভিত নেত্রে দেখলুম ঘাটের উপর শায়িত এক আড়ষ্ট নিশ্চেষ্ট দেহ। তার হাত আছে, পা আছে এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গও সবই আছে, কিন্তু স্কন্ধের উপর
নেই কেবল তার মুন্ড, সে হচ্ছে কবন্ধ। নমস্কার শ্রোতা বন্ধু, এই ছিল গল্পের আসরের আজকের নিবেদন। হেমেন্দ্র কুমার রায় রচিত রুদ্র নারায়ণের বাগান বাড়ি। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং গল্পের আসরে নতুন হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, আবার খুব শিগগিরই দেখা হবে। নমস্কার।